এই স্টোরিটি একটু ভিন্ন ধরনের, কারণ এটি একই সাথে কবরস্থান রিলেটেড, অ্যাম্বুলেন্স রিলেটেড এবং লাশকে কেন্দ্র করে। সুতরাং বুঝতেই পারছেন যে স্টোরিটি একটু ভিন্ন রকম। এই স্টোরিটি যিনি আমাকে দিয়েছেন তার নাম সাইফুল। উনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। ওনার একটি স্টোরি আমি এর আগেও ভূত.com এ শেয়ার করেছিলাম। তো উনি আমাকে আরেকটি স্টোরি দিয়েছেন। এই স্টোরিটি আসলে ঘটেছিল, বা যাদের সাথে ঘটেছিল সেটি হচ্ছে মূলত ওনার বোনের সাথে, ওনার বোন এবং ওনার বোনের পরিবারের সাথে এই ঘটনাটি ঘটেছিল। ঘটনাটির সময় 2009 সাল, স্থান চট্টগ্রাম শহর। চট্টগ্রামের মূল শহরেরই একটি জায়গায় ওনার বোন, তার হাজবেন্ড, বোনের শ্বশুর শাশুড়ি, দেবর ননদ সবাই মিলে একটি বাসায় থাকতেন। ওই বাসাটি বেশ অদ্ভুত ছিল, কারণ হচ্ছে ওই বাসাটি যে জায়গার উপরে তৈরি করা হয়েছিল ওই জায়গাতে বহু পুরাতন একটি কবরস্থান ছিল। বহু বছর ধরে সেটি পরিত্যক্ত ছিল। আস্তে আস্তে কবরের অস্তিত্ব বিলীন হয়ে গেছে এবং পরবর্তীতে ওই জায়গাটি বিক্রি হয়ে যায় এবং ওই জায়গার উপরেই একটি বাড়ি তৈরি হয়। ওই বাড়িতেই ওনারা থাকতেন। ওই বাড়ির যে ওয়াশরুমটা ছিল সেটি অ্যাটাচ ওয়াশরুম ছিল না, একটি ওয়াশরুম ছিল, সেটি বাড়ির বাইরে ছিল, মানে উঠোনের উপরে ছিল। তো বাড়িতে যখন ওনারা ওঠেন, ওঠার পর থেকেই কিছু কিছু ঘটনা ওনাদের সাথে ঘটতে থাকে। যেমন রাতের বেলা ওনাদের মনে হতো বাড়ির উঠোনে কেউ যেন হাঁটাহাঁটি করছে। ওনারা যখন চিন্তা করতেন কে হাঁটে, কার হাঁটার শব্দ পাওয়া যাচ্ছে, যখন এটি দেখার জন্য বাসা থেকে বের হতো তখন আবছা কাউকে ওই উঠোনে হাঁটাহাঁটি করতে দেখতেন। কিন্তু যখনই বলতেন এই কে, আর সাথে সাথে সেটি মিলিয়ে যেত। এছাড়া বাড়ির টিনের চালের উপরে রাত হলেই ঢিল মারার যে শব্দ এবং ঢিল ফেলতো। কে বা কারা এটা করত? শুরুতে মনে করেছিল হয়তো বা আশেপাশের কোনো খারাপ লোকজন কেউ ডিস্টার্ব করছে, কিন্তু আসলে দেখা গেল যে না, এটা আসলে কোনো মানুষের কাজ নয়, এটি প্যারানরমাল কোনো বিষয়। এরকম টুকটাক সমস্যা ওখানে চলছিল। এর মধ্যে ঘটে যায় আরেকটি ভয়ঙ্কর ঘটনা। সাইফুল ভাইয়ের বোন, উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। উনি যখনই ঘরের থেকে বের হয়েছেন উনি দেখেন উঠোনের উপরে প্রকাণ্ড একটি মানুষের মাথা। এই মাথাটি লাফালাফি করে একদিক থেকে আর একদিকে ছুটে বেড়াচ্ছিল। মাথাটি যখনই বুঝতে পারে যে সাইফুল ভাইয়ের বোন ঘরের থেকে বের হয়েছে, তখন মাথাটি লাফিয়ে লাফিয়ে সাইফুল ভাইয়ের বোনের দিকে আসতে থাকে।
সাইফুল ভাইয়ের বোন প্রচন্ড ভয় পান, জোরে এক চিৎকার দিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। ওনার হাজবেন্ড ওনার চিৎকারে ঘুম থেকে উঠে যায়, বলে কি হয়েছে? সব ঘটনা খুলে বলেন তিনি। তার হাজবেন্ড উঠে দরজা খুলে বাইরে গিয়ে দেখে কিছুই নেই। তখন ওনার হাজবেন্ড বলেন যে তোমার তো আমাকে ডাকা উচিত ছিল, আমি তোমার সাথে আসতাম, তাহলে তো ভয় পেতে না। তখন সাইফুল ভাইয়ের বোন বলেন যে আমি মনে করেছিলাম যে কোনো সমস্যা হবে না, এই কারণে বের হয়েছিলাম, কিন্তু বের হয়ে দেখি এই ভয়ানক অবস্থা। যাই হোক, এই ঘটনার কয়েকদিন পরে আরেকটা অদ্ভুত ঘটনা ওই বাড়িতে ঘটতে থাকে। সেটি হচ্ছে গভীর রাত্রে একজন মহিলা ওই ঘরের দরজায় টক 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 করে শব্দ করত এবং বলতো, তোরা এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোদের সবার ক্ষতি হবে, দ্রুত এ বাড়ি ছেড়ে চলে যা, থাকবি না এখানে। এরকম প্রায় প্রতি রাত্রেই কোন একজন মহিলা এসে দরজায় নক করে এই কথাগুলো বলতো। ওনারা সিদ্ধান্ত নেন এই বাড়িটা ছেড়ে ওনারা চলে যাবেন। কিন্তু এর মধ্যেই ঘটে আরেকটি ঘটনা। সাইফুল ভাইয়ের বোনের শ্বশুর একদিন রাত্রে খাওয়া দাওয়ার পরে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যান। ওয়াশরুম থেকে ফিরে এসেই উনি বলেন যে আমার বুকে ব্যথা হচ্ছে। এই কথা বলতে বলতেই উনি মেঝেতে পড়ে যান এবং আসলে কোনো ধরনের কোনো সময় না দিয়েই উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। আসলে ওনার কেন বুকে ব্যথা হয়েছিল, উনি কি কোনো কিছু দেখে ভয় পেয়েছিলেন কিনা, এই বিষয়ে আসলে উনি কোনো বলার সুযোগই পাননি। উনি জাস্ট খালি বলেন যে আমার বুকে ব্যথা হচ্ছে। এ কথা বলেই উনি মেঝেতে পড়ে যান এবং এর কিছু সময়ের মধ্যেই উনি মারা যান। বাড়ির সবাই কান্নাকাটি শুরু করে দেয়। সাইফুল ভাইয়ের বাড়ি কিন্তু কুমিল্লাতে এবং ওনার বোনের শ্বশুর বাড়ি সেটাও কুমিল্লাতে, কিন্তু ওনার হাজবেন্ডের চাকরির সুবাদে সবাই মিলে চট্টগ্রাম শহরে থাকতেন। যেহেতু ওনার শ্বশুরের বাড়ি কুমিল্লাতে, মানে সাইফুল ভাইয়ের বোনের শ্বশুর বাড়ি কুমিল্লাতে, তাদের সিদ্ধান্ত হয় যে রাত্রেই লাশ নিয়ে তারা কুমিল্লাতে ফিরে আসবে। তখন একটি অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়, ওই অ্যাম্বুলেন্সে লাশ তোলা হয় এবং সবাই মিলে ওই অ্যাম্বুলেন্সে উঠে কুমিল্লা শহরের দিকে ওই রাত্রে রওনা দেন। চট্টগ্রাম শহরের মধ্যে যতক্ষণ পর্যন্ত ছিল, বা এই যে সীতাকুণ্ড পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ছিল, ততক্ষণ পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি। যখন চট্টগ্রাম পার হয়ে ফেনীর মধ্যে গাড়িটা প্রবেশ করে, ঢাকা চিটাগাং হাইওয়ে দিয়ে আসছিল, ওই দিন রাস্তাঘাটে গাড়িও তুলনামূলক কম ছিল। তো গাড়িটি এগিয়ে যাচ্ছে, হঠাৎ গাড়িতে থাকা প্রত্যেকের কাছে মনে হচ্ছে, এবং যিনি অ্যাম্বুলেন্সের যিনি ড্রাইভার ছিলেন তিনিও বলছেন যে কি ব্যাপার, গাড়িটা হঠাৎ এরকম উঁচু হয়ে যাচ্ছে কেন।
মানে মনে হচ্ছিল গাড়িটা কিছু সময় পরে কয়েক হাত উঁচু হয়ে যাচ্ছে এবং ঠাস করে আবার নিচে পড়ে যাচ্ছে। তো এভাবে মাঝে মাঝে এর মানে তাদের কাছে এটা ফিল হচ্ছিল এবং বাস্তবেও সেটাই ঘটছিল। গাড়িটা যে কোনো সময় ভয়ানক একটা দুর্ঘটনায় পতিত হতে পারে, কিন্তু এমত অবস্থায় কি করবে তারা কিছুই বুঝে পাচ্ছে না যে এমনটা হওয়ার কারণ কি। তারা গাড়ির মধ্যে জোরে জোরে দোয়া দুরুদ পড়া শুরু করে, প্রত্যেকেই, ড্রাইভার থেকে শুরু করে নিয়ে। গাড়িটা যখন ফেনী পার হচ্ছে বা নোয়াখালীর কাছাকাছি চলে আসছে আর কি, তখন আরেকটি অদ্ভুত এবং ভয়ানক ঘটনা প্রত্যেকেই দেখে। এটি সর্বপ্রথম গাড়ি যে ড্রাইভার লুকিং গ্লাস এটি দেখতে পান। উনি দেখতে পান গাড়ির পেছনে 10-12টি বড় বড় কুকুর প্রচন্ড জোরে দৌড়াতে দৌড়াতে গাড়ির পেছন পেছন আসছে এবং গাড়ির কাছাকাছি এসে জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে। শুধু এখানেই যে বিষয়টা থেমে থাকে তা কিন্তু নয়, প্রিয় লিসেনার্স। আমরা জানি অ্যাম্বুলেন্সের পিছনে একটা ব্যাগ ডালা থাকে, যেটা উঁচু করা যায় এবং উঁচু করে সাধারণত ডেড বডি ঢোকানো বা বের করা বা রোগীকে ঢোকানো বা বের করার এই কাজটি করা হয়। মাঝে মাঝেই এই গাড়ির পেছনের এই ব্যাগ ডালাটি খুলে উঁচু হয়ে যাচ্ছিল এবং পেছনে থাকা এই কুকুরগুলো লাফ দিয়ে ওই অ্যাম্বুলেন্সের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছিল, কিন্তু তারা সেটা পারছিল না। কারণ পেছনে যে সাইফুল ভাই যে দুলাভাই ছিল, উনি বারবার ওই ব্যাগডালাটা আবার টেনে বন্ধ করে দিচ্ছিলেন, কিন্তু উনি সাহসী মানুষ হলেও এই ধরনের ঘটনা, কারণ কুকুর এত জোরে কিন্তু দৌড়াতে পারে না, আর ঢাকা চিটাগাং হাইওয়েতে এত জোরে গাড়ি চলছে, সেখানে কুকুরগুলো প্রায় অ্যাম্বুলেন্সকে ধরে ফেলছে, এটা কিন্তু একটা অবিশ্বাস্য বিষয় ছিল। রাস্তায় কিন্তু আরো বেশ কিছু গাড়ি চলছিল, তাদেরকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু সেই গাড়িগুলোকে দেখে কিন্তু মনে হচ্ছিল না যে পিছনে এই যে কুকুরগুলো আসছে বা এই ধরনের ঘটনা ওই গাড়ির সাথে ঘটছে, তারা পেছন থেকে এই সমস্ত বিষয় দেখছে। তারা চিন্তা করছিল এগুলো শুধু তারাই দেখছে, অন্য কেউ হয়তো দেখছে না। কুকুরগুলোর উৎপাত যখন চরমে উঠে যায়, তখন একটা সময় ড্রাইভার গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করান, সাহস করে নেমে আসেন, কিন্তু নেমে আসার পরে দেখা যায় যে কোনো কুকুর নেই। কিন্তু গাড়ির যে ব্যাগ ডালাটি রয়েছে, এই ব্যাগ ডালার উপরে অসংখ্য আঁচড়ের দাগ, যেগুলো ওই কুকুরগুলো ওই গাড়ির পেছনে, মানে অ্যাম্বুলেন্সের পেছনে আঁচড় দিয়েছিল। যাই হোক, ওনারা দোয়া দরুদ পড়তে পড়তে আবার গাড়িতে উঠে যান, আবার গাড়ি চলা শুরু করে। গাড়ি যখন ফেনী পার হয়ে নোয়াখালীতে চলে আসেন এবং একটি নির্জন রাস্তার কাছাকাছি চলে আসেন, মানে ওই জায়গাতে আশেপাশে আর কোনো গাড়ি তেমন দেখা যাচ্ছিল না, তখন অদ্ভুত আরো একটি ঘটনা ঘটা শুরু করে। সেটি হচ্ছে
ওই গাড়িতে থাকা প্রত্যেকে ফিল করছিলেন যে ওই অ্যাম্বুলেন্সের যেই অংশটায় বা মানে যেই পাশে সাইফুল ভাইয়ের বোনের শ্বশুরের লাশটি রাখা হয়েছে, মনে হচ্ছে ওই পাশটি বারবার উঁচু হয়ে যাচ্ছে। গাড়িটা উনি স্পিডে উঠাতে পারছিলেন না, কারণ স্পিড যদি গাড়ির বেড়ে যায় তাহলে এই ধরনের ঘটনা ঘটলে ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে। ওনারা আসলে বুঝতে পারছিলেন না এমন অবস্থা ওনারা কি করবেন। ওনাদের শুধু একটাই করার ছিল, এটা আল্লাহকে ডাকা, এবং সেই কাজটি ওনারা করে যাচ্ছিলেন। কিছু সময় পরে হঠাৎ গম গম শব্দে ওনাদের কানে একটি শব্দ ভেসে আসে। কেউ বলছে, লাশটি রেখে যা, লাশটি আমাদেরকে দিয়ে যা, না হলে কিন্তু তোরা সবাই মরবি, এই গাড়ি দুর্ঘটনায় তোরা সবাই মারা যাবি, এখনো সময় আছে, লাশটি দিয়ে যা। তো এই শব্দটা যখন বাইরে থেকে আসছিল প্রত্যেকেই খুব ভয় পাচ্ছিলেন, কিন্তু প্রত্যেকেই এই বিষয়ে সবাই ডিটারমাইন্ড ছিলেন যে লাশ আমরা কাউকে দেব, যে যাই কিছু বলুক, যে যাই কিছু করুক, লাশ আমরা কাউকে দিব না। যথাযথ মর্যাদার মাধ্যমে এই লাশকে আমরা দাফন করব। এই কোন প্যারানরমাল ভূত প্রেতের উৎপাতে বা কোন পিশাচের উৎপাতে আমরা লাশ কোথাও রেখে যাব না। তার জন্য যদি আমাদের যত ক্ষয়ক্ষতি হয় আমরা সেটা মেনে নিতে রাজি আছি, কিন্তু আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এই চিন্তা করে ওনারা যাচ্ছিলেন, এবং ড্রাইভারও খুব সাহসী ছিলেন। ওনার সাথে এই ঘটনা মানে অ্যাম্বুলেন্সের চালক যে ড্রাইভারের সাথে এই ঘটনা ওনার জীবনে এটি প্রথম ছিল। উনিও ভয় পাচ্ছিলেন, কিন্তু তারপরও উনি চিন্তা করছিলেন যে অশুভ শক্তির কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। উনি গাড়ি চালাচ্ছিলেন। একটি জায়গায় এসে, মানে যখন নোয়াখালীর একদম ভেতরে ঢুকে যান, তখন আর কোনো কিছু ওনারা দেখতে পাচ্ছিলেন। একদম স্বাভাবিকভাবে গাড়ি চলছিল, কোনো কুকুর নাই, কিচ্ছু নাই, একদম স্বাভাবিক হয়ে যায়। তখন একটি জায়গায় ওনারা গাড়িটা দাঁড় করান, যেখানে আশেপাশে দোকানপাট রয়েছে, এবং ওনারা একটু বিশ্রাম নেয়ার জন্য এবং ফ্রেশ হওয়ার জন্য মানে একটা জায়গায় যাত্রা বিরতিতে। যখন ওনারা ফ্রেশ হচ্ছিলেন, হালকা পাতলা নাস্তা করছিলেন, হঠাৎ প্রচন্ড শব্দে ওই অ্যাম্বুলেন্সের দুটো টায়ার পাংচার হয়ে। ড্রাইভার সাহেব গাড়ির কাছে আসেন এবং গাড়িতে থাকা আরো যে যারা ছিলেন, বিশেষ করে সাইফুল ভাইয়ের বোন, তারপরে শাশুড়ি, তারপরে সাইফুল ভাইয়ের দুলা ভাই, তারা প্রত্যেকে এসে অদ্ভুত একটি বিষয় দেখতে পান। এটি হচ্ছে ওই অ্যাম্বুলেন্সের দুটো চাকা মনে হচ্ছে কোনো প্রাণী এমন ভাবে কামড় দিয়েছে ওই চাকার উপরে, এবং কামড় দিয়ে চাকার একটি অংশ তুলে নিয়ে গেছে। এবং একটি চাকায় না, এটি দুটো চাকায় এই ধরনের ঘটনা ঘটে। ওরা খুবই অবাক হন, এরকম তো হয় না, আর এত জোরে কামড় কে দিল, কোনো
প্রাণী তো কামড় দিয়ে এরকম ক্ষতি করার কথা না। যাই হোক, গাড়িতে দুটি স্পেয়ার চাকা ছিল, সেই দুটি চাকা লাগানো হয়। তারপরে চাকা লাগিয়ে আবার গাড়ি চলা শুরু করে। গাড়িটি যখন কুমিল্লা শহরের কাছাকাছি চলে আসে, তখন আরো একটি ভয়ানক ঘটনা ঘটে। সেটি হচ্ছে, ওনারা প্রত্যেকেই দেখেন যে রাস্তার উপরে একটি লাশ ভেসে আছে। এটি একবার ডান পাশে যাচ্ছে, একবার বাম পাশে যাচ্ছে, এবং বারবার তাদের গাড়িকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং কেউ একজন বলছে, এখনো সময় আছে, লাশটি দিয়ে যা, নাহলে তোরা সবাই মরবি। ড্রাইভার সাহেব আর সাহস ধরে রাখতে পারেন, উনি গাড়িটি থামিয়ে দেন। কারণ উনি গাড়িটা চালাতে পারছিলেন না সামনে এরকম দৃশ্য দেখে। আর ওনারা যে এতটা পথ সাবলীল ভাবে গাড়ি চালিয়ে এসেছেন, এটাই আল্লাহর একটা বিশেষ রহমত ছিল। কারণ এই ধরনের ঘটনা ঘটার পরে গাড়ির অ্যাক্সিডেন্ট করাটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আল্লাহর রহমতে সেই ধরনের ঘটনা ঘটেনি। ড্রাইভার সাহেব গাড়ি থামান, গাড়ি থেকে নামেন, সামনে কিছুই দেখা যায় না। আবার আল্লাহর নাম জপতে জপতে সবাই যাত্রা শুরু করেন। এ পর্যায়ে আর তেমন কিছুই হয় না। কুমিল্লা শহরে এসে এবং তাদের যে গ্রামের বাড়ি, সেখানে আসতে আসতে ভোর হয়ে যায়, মানে ফজরের আজান হয়ে চারদিকে সাদা হয়ে যায় আর কি, আলোকিত হয়ে যায়। সাইফুল ভাইয়ের বোনের শ্বশুরকে গোসল দেয়া হয়, জানাজা করানো হয় এবং তাকে দাফন করা হয়। এইটুক পর্যন্ত, ওই দিন পর্যন্ত মোটামুটি সব ঠিকঠাক ছিল। ওই রাত্রে আরো একটি অদ্ভুত ঘটনা ঘটে। কিন্তু এই ঘটনাটি ঘটে সাইফুল ভাইয়ের বোনের ননদের সাথে। উনি রাত্রে যখন ঘুমিয়েছিলেন, স্বপ্নে উনি দেখতে পান যে কোন একজন মানুষ কাঁধে করে একটি লাশ নিয়ে আসছে। লাশটি সাদা কাফনে মোড়ানো। লাশটি কাঁধে করে নিয়ে এসে দরজা খুলে ঘরের ভিতরে ঢুকে ঠাস করে ওনার গায়ের উপরে ফেলে দেন, মানে সাইফুল ভাইয়ের বোনের ওই ননদের গায়ের উপরে। স্বপ্নের মধ্যে ওই জিনিসটা দেখে উনি ধর্মর করে উঠে বসে উনি যেটি দেখেন, সেটি দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন স্বপ্নের মধ্যে যে লাশটি ওনার গায়ের উপরে কেউ একজন ফেলে দিয়েছে, ওই লাশটি ওনার পাশে শুয়ে আছে, মানে ওই লাশটি ওনার পাশে রাখা। উনি প্রচন্ড জোরে এক চিৎকার দেন। ওনার চিৎকারে ঘরের অন্য লোকজন চলে আসে, এসে দেখে যে কিছুই নেই। উনি বলেন যে উনি স্বপ্নে এরকমটা দেখেছেন এবং স্বপ্ন ভেঙে ওঠার পরে এই ঘটনা ঘটেছে। তখন সবাই বলে যে এটা তোমার মনের ভুল, স্বপ্ন দেখেছ। কারণ আজকে মানে যেহেতু লাশ আনার সময় এতগুলো ঘটনা ঘটেছে,
এই জন্য মনের মধ্যে এই বিষয়গুলো বারবার ঘুরপাক খাচ্ছে, যার কারণে এই জিনিসটা বারবার সামনে আসছে। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। আরো একটি ভয়ঙ্কর বিষয় অপেক্ষা করছে। সাইফুল ভাইয়ের বোনের ননদের সাথে রাতে ঘটে যাওয়া এই ঘটনার ঠিক পরের দিন আরো একটি ঘটনা ঘটে। এই ঘটনাটি ঘটে সাইফুল ভাইয়ের বোনের শাশুড়ির সাথে। উনি রাতের বেলা এশার নামাজ পড়ার জন্য বা অজু করার জন্য, এশার নামাজ পড়ার জন্য অজু করতে যাবেন, অজু করার জন্য টিউবওয়েলে যান অজু করতে। উনি যখন টিউবওয়েলে অজু করতে গিয়েছেন এবং অজু করছেন, হঠাৎ উনি দেখেন ওনার সামনে ওনার মৃত স্বামী দাঁড়িয়ে আছে। এবং শুধু যে দাঁড়িয়ে আছে তা না, ওনার ওই মৃত স্বামী এগিয়ে এসে খপ করে ওনার হাত ধরেন, হাত ধরে বলে, চল আমার সাথে, একা একা আমার অনেক কষ্ট হচ্ছে, আমি থাকতে পারছি না, আমার সাথে চল। সাইফুল ভাইয়ের বোনের শাশুড়ি প্রচন্ড জোরে চিৎকার করতে থাকেন। ওনার চিৎকারে ঘরের অন্য লোক চলে আসে, কারণ তখন তো খুব বেশি রাত না, সবাই জেগেই ছিল। এসে দেখে যে সাইফুল ভাইয়ের বোনের শাশুড়ি সেন্সলেস হয়ে কলের পাশে পড়ে আছেন। তাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসা হয়, তাকে জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরার পর উনি সব ঘটনা খুলে বলেন যে ওনার সাথে কি ঘটেছে। তখন সবাই বলে যে আসলে তুমি এটা ভুল দেখেছো, কারণ বাবা তো মারাই গেছে, মৃত মানুষ তো আর কখনো এভাবে ফেরত আসতে পারে না, সুতরাং এটা তোমার মনের ভুল। কারণ আমাদের সাথে অনেক ঘটনা পরপর ঘটেছে, বা বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে থেকে শুরু করে নিয়ে লাশ নিয়ে আসা পর্যন্ত অনেক ঘটনা ঘটেছে, এই জন্য আমরা এই উল্টাপাল্টা দেখছি। যাই হোক, ওই রাত্রে সাইফুল ভাইয়ের বোনের শাশুড়ি আরেকটি ভয়ানক স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন যে ওনার মৃত স্বামী কবর ভেঙে উঠে আসছে এবং বলছে, আমি থাকতে পারছি না রে, আমি থাকতে পারছি না, আমার কাছে চলে আয়, একা একা আমার থাকতে অনেক কষ্ট হচ্ছে। ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে উনি চিৎকার করতে থাকেন। উনি বলতে থাকেন যে আমি এই স্বপ্ন দেখেছি। তখন সবাই তাকে সান্ত্বনা দেয় যে না, এটা ভুল দেখেছ, কারণ এরকমটা হওয়ার কথা না, স্বপ্ন তো স্বপ্নই। এর পরের দিন একজন ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, সব বিষয় খুলে বলা হয়। হুজুর বলেন যে আসলে ওই বাড়িতে, চট্টগ্রামের ওই বাড়িতে সমস্যা ছিল, যার কারণে ওরা চাচ্ছিল যে ওই লাশটা ওরা নিয়ে নিতে। এই জন্য অনেক চেষ্টা করার পরেও তারা সেটা সফল হয়নি। আর যেহেতু উনি মারা গেছেন, ওনার জন্য দান খয়রাত করতে হবে, এতিমখানায়
এতিমদেরকে খাইয়ে দিতে হবে, গরিব মানুষদেরকে কিছু সাদকা বা দান খয়রাত করে দিতে হবে, তাহলে ইনশাল্লাহ এই সমস্যাগুলো সলভ হয়ে যাবে। আর ওনাদের যারা, বিশেষ করে সাইফুল ভাইয়ের বোনের যেই ননদ, তো উনি যেহেতু রাত্রে একটা ভয়ানক স্বপ্ন দেখেছিলেন, তারপর সাইফুল ভাইয়ের বোনের শ্বশুর মানে শাশুড়ি, উনিও ভয় পাচ্ছিলেন। তো ওনারা যারা ভয় পাচ্ছিলেন তাদের জন্য কয়েকটা তাবিজ দিয়ে দেন ওই হুজুর, এবং আস্তে আস্তে এই সমস্যার সমাধান হয়, এবং এরপরে আর কোনো ঘটনা ঘটেনি। আর চট্টগ্রামের ওই বাড়িতেও ওনারা আর থাকেননি। তো এটি ছিল ঘটনা। আশা করি